আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। শুরুতে জানিয়ে দেব ক্ষমতার ঘূর্ণাবর্তে এক মেরুকরণ। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় নেতানিয়াহুর বিতর্কিত অবস্থান। তারপর জানিয়ে দিব রণক্ষেত্র ও কারখানার মৈত্রী, সমরাস্ত্রের ঘাটতি মেটাতে অটোমোবাইল শিল্পের দ্বারস্থ পেন্টাগন। এখন জানিয়ে দিব কূটনীতি বনাম সংঘাতের কিনারায়, তেহরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বিমুখী রণহুঙ্কার। এবং সর্বশেষ জানিয়ে দিব স্নায়ুযুদ্ধের নতুন দিগন্ত, বেইজিংয়ের সক্রিয় আত্মরক্ষা নীতিতে কাঁপছে ওয়াশিংটন। দর্শক, এতক্ষণ শুনছিলেন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি প্রতিনিয়ত যুদ্ধের আপডেট খবর পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। এখন বিস্তারিত। স্নায়ুযুদ্ধের নতুন দিগন্ত, বেইজিংয়ের সক্রিয় আত্মরক্ষা নীতিতে কাঁপছে ওয়াশিংটন। বর্তমান বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনায় অস্থির, ঠিক সেই মুহূর্তে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতিতে এক অভাবনীয় মোড় নিয়েছেন বেইজিং। দীর্ঘদিনের নীরব কূটনীতির কৌশল ঝেড়ে ফেলে চীন এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি দাঁত ভাঙা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বেইজিংয়ের এই নতুন অবস্থান কেবল কূটনৈতিক ভাষায় সীমাবদ্ধ নয়, বরং এটি সমরাস্ত্রের সক্ষমতা এবং অর্থনৈতিক পাল্টা আঘাতের এক সমন্বিত রূপরেখা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক দপ্তর আজ এক যৌথ বিবৃতিতে মার্কিন নীতিকে আগ্রাসী আধিপত্যবাদ হিসেবে অভিহিত করেছে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে যে সামরিক উপস্থিতির বাড়াবাড়ি করছে তা চীনের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। চীনের সরকারি ভাষ্যমতে, যদি যুক্তরাষ্ট্র তাদের সীমা অতিক্রম করে, তবে চীন কেবল প্রতিহত করবে না, বরং এমন এক জবাব দেবে যা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে। বিশ্লেষকরা এই ভাষ্যকে চীনের তথাকথিত সক্রিয় আত্মরক্ষা বা অ্যাক্টিভ সেলফ ডিফেন্স নীতির প্রতিফলন হিসেবে দেখছেন। চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে এতটাই ব্যস্ত যে এশিয়ায় বেইজিংকে আটকানোর মতো পূর্ণ প্রস্তুতি তাদের নেই। এই সুযোগটি কাজে লাগিয়ে চীন তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে উচ্চতর সতর্কতায় রেখেছে। বেইজিংয়ের এই হুঁশিয়ারির পিছনে বড় কারণ হল সম্প্রতি মার্কিন কংগ্রেসের নতুন নিষেধাজ্ঞা প্রস্তাব। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তাদের অভ্যন্তরীণ বা অর্থনৈতিক স্বার্থে কোনো আঁচড় লাগে, তবে তারা মার্কিন ডলারের উপর চীনের নির্ভরতা কমিয়ে ডি-ডলারাইজেশন প্রক্রিয়াকে আরও দ্রুত গতিতে সম্পন্ন করবে। চীনের এই হুঁশিয়ারি কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বিশ্ব সরবরাহ চীন এবং প্রযুক্তি নির্ভর শিল্পগুলো এখন এক বিশাল ঝুঁকির মুখে। চীনের হাতে রয়েছে গুরুত্বপূর্ণ বিরল খনিজ উপাদানের নিয়ন্ত্রণ, যা মার্কিন প্রযুক্তি শিল্পের মেরুদণ্ড। বেইজিংয়ের এই হুমকি মূলত সেই মেরুদণ্ডকেই লক্ষ্য করে দেওয়া হয়েছে। যদি চীন এই খনিজ রপ্তানি বন্ধ করে দেয়, তবে মার্কিন সিলিকন ভ্যালি থেকে শুরু করে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত অচল হয়ে পড়তে পারে। দুই মহাশক্তির এই বাগযুদ্ধ বিশ্বের প্রতিটি কূটনীতি বনাম সংঘাতের কিনারায়, তেহরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বিমুখী রণহুঙ্কার। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আজ এক অত্যন্ত স্পর্শকাতর ও সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার সম্ভাবনা যখন ধূসর হতে শুরু করেছে, ঠিক তখনই একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি নতুন করে সংঘাতের দামামা বাজিয়ে দিল। ওয়াশিংটন ও তেল আবিব উভয় পক্ষই যেন আজ এক সুরে তেহরানের ওপর সর্বাত্মক চাপের চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে। বৃহস্পতিবার পেন্টাগনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করে দিয়েছেন যে তেহরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে মার্কিন বাহিনী ফের পুরো দমে যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তবে কেবল বন্দর অবরোধই নয়, তাদের জ্বালানি, বিদ্যুৎ ও সামরিক অবকাঠামো ধ্বংস করতে বোমাবর্ষণ অব্যাহত থাকবে। গত সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ শুরুর পর হেগসেথের এই বক্তব্যকে পর্যবেক্ষকরা সর্বাত্মক অবরোধের রণকৌশল হিসেবে দেখছেন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা দাবি করছেন, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের হারানো সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে, যা মেনে নেওয়া হবে না। ওয়াশিংটনের সুরে সুর মিলিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসও এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ত্যাগের প্রস্তাব গ্রহণ না করলে ইরানকে আগের চেয়েও বেশি বেদনাদায়ক হামলার শিকার হতে হবে। কাদসির ভাষ্যমতে, ইরান বর্তমানে এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। হয় তারা সন্ত্রাসবাদ ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে, নতুবা ধ্বংসের পথে এগিয়ে যাবে। এটি কেবল মৌখিক হুমকি নয়, বরং সম্ভাব্য নতুন সামরিক অভিযানের একটি ইঙ্গিত হিসেবেই বিশ্লেষকরা দেখছেন। একদিকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যখন কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই এই দ্বিমুখী হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে যখন মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছেন, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই কঠোর অবস্থান কূটনৈতিক চ্যানেলের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলেছে। ইরানও বসেনি। তেহরান ইতিমধ্যে হুঙ্কার দিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্য চ্যালেঞ্জ করতে প্রস্তুত। পরিশেষে বলা যায়, রণক্ষেত্র ও কারখানার মৈত্রী, সমরাস্ত্রের ঘাটতি মেটাতে অটোমোবাইল শিল্পের দ্বারস্থ পেন্টাগন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব রাজনীতিতে সমরাস্ত্রের মজুদকে শক্তির মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। তবে ২০২৬ সালের আজকের এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পেন্টাগন এমন এক নতুন কৌশল গ্রহণ করেছে যা শিল্প বিপ্লবের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত করেছে। প্রচলিত প্রতিরক্ষা ঠিকাদারদের উৎপাদন ক্ষমতা অতিক্রম করে এবার পেন্টাগন সরাসরি বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতাদের অর্থাৎ অটোমেকার্সদের দ্বারে উপস্থিত হয়েছে। উদ্দেশ্য, সমরাস্ত্রের ক্রমবর্ধমান ঘাটতি কাটিয়ে উঠতে যুদ্ধের ময়দান ও কারখানার উৎপাদন ব্যবস্থার মধ্যে এক অভূতপূর্ব সমন্বয় সাধন। প্রতিরক্ষা খাতের চিরাচরিত সরবরাহ চীন বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতার চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির যন্ত্রাংশ তৈরির জন্য পেন্টাগন এখন অটোমোবাইল শিল্পের অ্যাসেম্বলি লাইন বা স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাকে কাজে লাগাতে চাইছে। গাড়ি নির্মাতাদের কাছে থাকা হাইটেক রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সেন্সর প্রযুক্তি এবং দ্রুততম সময়ে ব্যাপক উৎপাদনের সক্ষমতা, যা সাধারণত বিলাসবহুল যানবাহনের জন্য ব্যবহৃত হতো, সেগুলোকেই এখন সামরিক হার্ডওয়্যারে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। পেন্টাগনের এই পদক্ষেপটি নিছক কোনো জরুরি ব্যবস্থা নয়, বরং এটি প্রতিরক্ষা কৌশলের এক আমূল পরিবর্তন। বিশ্লেষকদের মতে, যুদ্ধের ধরন এখন বদলেছে। এখন আর বছরের পর বছর ধরে একটি বিমান বা জাহাজ তৈরি করার বিলাসিতা নেই। দ্রুত সরবরাহ চেইন বজায় রাখতে পেন্টাগন এমন একটি মডেল খুঁজছে যেখানে গাড়ির কারখানাকে মুহূর্তের নোটিশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানায় রূপান্তরিত করা সম্ভব। এই ডুয়াল ইউজ বা দ্বৈত ব্যবহারের মডেল ভবিষ্যতে সামরিক সক্ষমতাকে আরও নমনীয় ও সাশ্রয়ী করে তুলবে। অবশ্যই এই রূপান্তরটি মসৃণ নয়। গাড়ির যন্ত্রাংশ এবং অস্ত্রের গুণগত মানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের নৈতিক অবস্থান এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তির জটিলতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে পেন্টাগন যেভাবে গাড়ি নির্মাতাদের গবেষণা ও উন্নয়ন অর্থাৎ R&D বিভাগে সরাসরি বিনিয়োগের ইঙ্গিত দিয়েছে, তাতে এটি স্পষ্ট যে প্রতিরক্ষা শিল্প এখন এক বিশাল ডিসরাপশন বা আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিশেষে রণক্ষেত্র ও কারখানার এই মৈত্রী কি বিশ্বকে আরও নিরাপদ করবে, নাকি এটি অস্ত্রের সহজলভ্য ক্ষমতার ঘূর্ণাবর্তে এক মেরুকরণ? টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় নেতানিয়াহুর বিতর্কিত অবস্থান। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রকাশনা টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্তর্ভুক্তি আবারও বিশ্ব রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দশকের পর দশক ধরে তিনি ইসরায়েলি রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও এবারের তালিকায় তার নাম আসাটি নিছক কোনো রাজনৈতিক সাফল্য নয়, বরং এটি বৈশ্বিক ভূ রাজনীতির একটি গভীর ও জটিল মেরুকরণের প্রতীক হিসাবে চিহ্নিত হয়েছে। টাইম ম্যাগাজিন সাধারণত সেই সব ব্যক্তিদেরই তালিকাভুক্ত করে যারা তাদের কর্ম বা প্রভাব দিয়ে সমসাময়িক বিশ্বকে ইতিবাচক বা নেতিবাচক উভয় দিক থেকেই বদলে দিতে সক্ষম হন। তবে নেতানিয়াহুর ক্ষেত্রে এই প্রভাবের পরিধি কেবল কূটনীতিক আলোচনার টেবিল পর্যন্ত সীমাবদ্ধ নেই। তার বর্তমান নেতৃত্বের ধরন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং গাজা কেন্দ্রিক সামরিক অভিযানের প্রেক্ষাপটে তার এই অন্তর্ভুক্তি এক বিরল দৃষ্টান্ত তৈরি করেছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একই সঙ্গে অটল সমর্থক এবং কট্টর সমালোচকদের মুখোমুখি হন। তার এই প্রভাবশালী হওয়ার বিষয়টি কোনো অর্জনের স্বীকৃতি নয়, বরং বিশ্ব রাজনীতিতে তার তৈরি করা প্রভাব বলয়ের এক অমোঘ প্রতিফলন। তিনি একদিকে যেমন নিরাপত্তা নীতি নিয়ে আপোষহীন, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার ইস্যুর ক্ষেত্রে তিনি এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন। টাইম ম্যাগাজিনের এবারের এই মনোনয়ন প্রকারান্তরে এটিই প্রমাণ করে যে বর্তমান পৃথিবীতে শান্তি ও সংঘাতের যে সূক্ষ্ম ভারসাম্য তার এক বড়